শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদেরকে রংপুর সরকারি সিটি কলেজের পক্ষ থেকে আবারও অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা ইতিপূর্বে তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের প্রথম পত্রের একটি চ্যাপ্টার গতিবিদ্যা সেটা আমরা শেষ করেছি। আমি এখন অন্য নতুন একটি অধ্যায়, তোমাদের প্রথম পত্রের নতুন একটি অধ্যায় আলোচনা করতে যাচ্ছি। অধ্যায়টির নাম হলো কাজ, শক্তি ও ক্ষমতা। কাজ, শক্তি ও ক্ষমতা, এই অধ্যায় আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। তো যাই হোক, কাজ, এই কাজ যে শব্দটা আমরা সাধারণভাবে কোনো কিছু করাকেই কাজ বলতে পারি। এটা আমরা স্বাভাবিকভাবে বলতে পারি কোনো কিছু করাই কাজ। কিন্তু যখন আমি পদার্থবিজ্ঞানের ভাষায় কাজকে সংজ্ঞায়িত করতে যাব, তখন কিন্তু কোনো কিছু করাকে কাজ বলা যাবে না। কাজ বল প্রয়োগে বা বল প্রয়োগ করলে যদি বস্তু স্মরণ হয় তবেই কাজ সম্পাদিত হবে। যদি স্মরণ না হয় সেক্ষেত্রে বস্তুর কাজ সম্পাদিত হবে না। মনে করলাম একটি বস্তু এখানে আছে, এই বস্তুটাকে এফ বল প্রয়োগ করলাম, এই বস্তুটা এই বিন্দুতে আছে, এই বস্তুটাকে আমি এফ বল প্রয়োগ করলাম, বলটা হলো এফ বল। তাহলে বস্তুটা এই বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছল, অর্থাৎ বস্তুটি একটু স্মরণ হলো। এই স্মরণটা যদি আমরা এস ধরি, বস্তুটি স্মরণ হলো, এটা যদি এস ধরি, তাহলে এখানে কাজ সম্পাদিত হবে। অর্থাৎ বস্তুতে বল প্রযুক্ত হওয়ার পর বস্তু যদি স্মরণ সম্পাদিত হয়, স্মরণ ঘটে, তাহলে কাজ হবে। একজন ব্যক্তি যদি সারাদিন একটি বস্তা কাঁধে নিয়ে দাঁড়িয়ে থাকে, সে তার গা দিয়ে তো ঘাম ঝরছে, কিন্তু কোনো কাজ সম্পাদিত হবে না। আমি যদি এই ওয়ালটিকে ঠেলতে থাকি, সারাদিন ঠেলছি ওয়ালটা ঠেলার কারণে ওয়ালটা বিন্দুমাত্র স্মরণ ঘটল না, তাহলে আমি সারাদিন যে পরিশ্রম করলাম এটা কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় আমরা কাজ বলতে পারি না। অর্থাৎ কাজ অবশ্যই স্মরণ হবে। বল প্রয়োগে বস্তু স্মরণ সম্পাদিত হলে কাজ হবে। আর এই কাজ আবার যদি আমরা বল প্রয়োগ করার কারণে বস্তুর স্মরণ যদি সরাসরি মানে বস্তুর বল প্রয়োগের বরাবর যদি না হয়, বা একটু থিটা কোণে আনত হয়, কোনো কারণে যদি থিটা কোণে আনত হয়, তাহলে কাজ কিন্তু আবার বলের উপাংশ থাকতে হবে। অর্থাৎ কোনো বস্তুকে বল প্রয়োগ করার কারণে বস্তুর স্মরণ এবং বল এবং স্মরণের মধ্যবর্তী যে কোণ থাকবে, তাহলে এই কোণের গুণফলটাই হবে কাজ। অর্থাৎ কাজকে ডাব্লিউ যদি ধরি, আমরা বলটা এফ আর স্মরণ যদি এখানে স্মরণ এস যদি ধরি এবং মধ্যবর্তী কোণ যদি থিটা ধরি, তাহলে কাজ হবে এফ এস কস থিটা। অর্থাৎ বল প্রয়োগে বস্তু যদি স্মরণ হয় এবং বস্তু যদি থিটা কোণ, বস্তুর মধ্যে যদি বল এবং স্মরণের মধ্যে থিটা কোণ, কোন একটি কোণ হয়, তাহলে কাজের সংজ্ঞাটা এরকম হবে ডাব্লিউ সমান এফ এস কস থিটা। অর্থাৎ কাজ বল প্রয়োগে বল এবং বস্তুর স্মরণের উপাংশের গুণফলের সমান। বল এবং স্মরণের উপাংশের গুণফলের সমষ্টি হবে কাজ। তাহলে আমরা এখন কাজের একক, এসআই একক কাজে হচ্ছে জুল, আর কাজের মাত্রা সমীকরণ কাজ হলো বল গুণন স্মরণ। বলের মাত্রা সমীকরণ ml t টু দি পাওয়ার -2, স্মরণের মাত্রা সমীকরণ হলো m। তাহলে আমরা কাজের মাত্রা সমীকরণ পাচ্ছি ml স্কয়ার t টু দি পাওয়ার -2। তাহলে আমরা কাজ সম্পর্কে জানলাম। এখন কাজকে আমরা যদি ভাগ করতে পারি, কাজ হলো বলের দ্বারা কাজ, বলের বিরুদ্ধে কাজ এবং শূন্য কাজ। বলের দ্বারা কাজ, আমি যেদিকে বল প্রয়োগ করলাম বস্তু স্মরণ সেদিকে হলো। আমি বল প্রয়োগ করলাম এক্স অক্ষ বরাবর, বস্তু মনে করলাম এখানে একটা বস্তু আছে, এম ভর একটি বস্তু এই বিন্দুতে আছে, আমি এক্স অক্ষ বরাবর বল প্রয়োগ করলাম। বস্তু স্মরণ যদি এক্স অক্ষ বরাবরই হয়, তাহলে বলের দ্বারা কাজ। অর্থাৎ যেদিকে বল প্রযুক্ত হলো বস্তু স্মরণ সেই একই দিকে হলো, তাহলে বলের দ্বারা কাজ বলতে পারি। যেমন কোনো বস্তু যদি মনে করো গাছে একটি ফল আছে, ফলটা ছিঁড়ে গাছ থেকে ফলটা ভূমিতে পতিত হলো, তাহলে কি হলো? অভিকর্ষ টানের প্রভাবে বা অভিকর্ষ বলের কারণে ফলটি ভূমিতে পতিত হলো, তাহলে এখানে বলের দ্বারা কাজ সম্পাদিত হলো। আর বলের বিরুদ্ধে কাজ, আমি যদি বল প্রয়োগ করলাম এক্স অক্ষ ধনাত্মক দিকে, কিন্তু স্মরণ ঠিক বিপরীত দিকে হবে। অর্থাৎ আমি যেদিকে বল প্রয়োগ করলাম স্মরণ তার বিপরীত দিকে আসলো, এটা হলো বলের বিরুদ্ধে কাজ। যেমন যদি কোনো বস্তুকে আমরা ভূমি থেকে উপরে নিক্ষেপ করি, ভূমি থেকে
বস্তুটাকে যদি আমরা উপরে নিক্ষেপ করি তাহলে কি হবে, বস্তুটার প্রতি অভিকর্ষ টান একটা থাকবে, যে কারণে বস্তুটাকে নিচের দিকে অভিকর্ষ টানের প্রভাবে পৃথিবী নিচের দিকে টানবে। কিন্তু ভূমি থেকে আমরা যদি উপরে নিক্ষেপ করি তাহলে বস্তুটাকে উপরের দিকে যাচ্ছে, তাহলে অভিকর্ষ টানের বিরুদ্ধে বস্তুটি উপরের দিকে যাচ্ছে। এটা হলো বলের বিরুদ্ধে কাজ। আমি যদি কোনো একটা বস্তু নিচ থেকে উপরের দিকে উঠাই তাহলে আমার সাপেক্ষে, আমি ব্যক্তি সাপেক্ষে আমার দিকে বলের দ্বারা কাজ হচ্ছে। কিন্তু আমি যদি অভিকর্ষের সাপেক্ষে চিন্তা করি, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সাপেক্ষে চিন্তা করি, তাহলে এটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ। আবার শূন্য কাজ আমরা ডাব্লিউ সমান সমান কি পেয়েছি, এফ এস কস থিটা। এখন যদি আমি থিটার মান যদি 0 হয়, অর্থাৎ বল প্রয়োগ করলাম আমি এদিকে, কিন্তু ঠিক 90 ডিগ্রি, অর্থাৎ থিটার মান হলো 90 ডিগ্রি, থিটা সমান সমান 90 ডিগ্রি যদি হয় তাহলে কিন্তু কাজের পরিমাণ শূন্য হবে। থিটার পরিমাণ 90 ডিগ্রি হলে কাজের পরিমাণ শূন্য হবে। এটাকে আমরা শূন্য কাজ বলতে পারি। আমরা একটা এই কাজ সম্পর্কিত একটি সমাধান দেখি, কি সমাধান আলোচনা করি। 10 কেজি ভরের একটি বস্তু 10 মিটার উঁচু থেকে পড়লে মাটির ভিতরে 10 সেন্টিমিটার ঢুকে যায়। মাটির গড় প্রতিরোধ বল, অর্থাৎ 10 সেন্টিমিটার 10 কেজি ভরে, এখানে এম এর মান কত, 10 কেজি, এম সমান সমান 10 কেজি। এটা যদি আমরা ভূমি মনে করি, মাটির উচ্চতা দেওয়া আছে এখানে 10 মিটার, এটা হলো 10 মিটার। বস্তুটি এখান থেকে 10 সেন্টিমিটার, এটা হলো 10 সেন্টিমিটার এই পর্যন্ত আসলে, এটাকে এই ডিসটেন্স আমরা 10 সেন্টিমিটার যদি হয় তাহলে এই মাটির গড় প্রতিরোধ বল কি, এইটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা এখন দেখো যে আমরা জানি পতনশীল বস্তুর স্থিতি শক্তি সমান সমান প্রতিরোধ বলের বিরুদ্ধে কাজ। মাটি যে বলটা প্রতিরোধ করছে সেই প্রতিরোধ বলের বিরুদ্ধে কাজ, আর পতনশীল বস্তুর স্থিতি শক্তি সেম হবে। আর আমরা প্রতিরোধ বলের বিরুদ্ধে কাজ কি, কাজ সমান সমান ডাব্লিউ সমান সমান এফ এস। এফ এর মান তো আমরা বের করবো জানি না, আর এস এর মান হলো এই কতটুকু 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার, সরণ যেহেতু ঘটেছে। আর বস্তুর মোট পতন যেটা যদি চিন্তা করি, বস্তুর মোট পতন কোথা থেকে শুরু হয়েছে, বস্তু এখান থেকে পড়া শুরু করছে 10 মিটার উপর থেকে, এখান থেকে আস্তে আস্তে ভূমিতে পতিত হওয়ার পরে আর 10 সেন্টিমিটার বস্তুটি নিচে চলে গেছে। অর্থাৎ বস্তুটির মোট পতনটা হলো এই বিন্দু থেকে এই বস্তুটি যে এখানে এ ধরি বিন্দুটাকে, এই বিন্দু থেকে বি বিন্দুতে আসার পরে, ভূমিতে আসার পরে সি বিন্দুতে আসে। বস্তুর পতনটা কিন্তু এ থেকে সি, তাই বস্তুর মোট পতন তাহলে h প্লাস s, h এর মান হলো 10 মিটার, s হলো 0.1 মিটার, তাহলে 10.1 মিটার হলো বস্তুর মোট পতন। আর স্থিতি শক্তি সমান সমান জানি আমরা mg h, h মানে পুরো পতনটা, এই পতনটা পুরোটাই হলো আমাদের এক্ষেত্রে h। বস্তুর স্থিতি শক্তি যদি আমরা চিন্তা করি তাহলে আমরা কি পাচ্ছি, এখানে দুটোই সমান, অর্থাৎ স্থিতি শক্তি পেলাম আমরা, বলের বিরুদ্ধে প্রতিরোধ বলের বিরুদ্ধে কাজও পেলাম, মানে দুটো কি হবে, সমান হবে। এখানে যদি আমরা s এর মান বসাই দেই, m এর মান 10 কেজি বসাই দেই, g 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার বসাই দেই, এবং h প্লাস s এর মান যদি 10.1 মিটার বসাই আমরা, তাহলে ক্যালকুলেশন করে আমরা দেখা যাবে f এর মান পাবো 9898 নিউটন। এইটা হলো বস্তুর প্রতিরোধ বল। মাটির প্রতিরোধ বল হলো f এর মান 9898 নিউটন। আমরা এখন বল, সরণ ও কাজের মধ্যেকার সম্পর্কটা দেখে নির্ণয় করি। বল, সরণ এবং কাজের মধ্যে, মনে করি একটি বস্তুর ভরে বস্তুটিকে ভি নট আদি বেগে, বস্তুটি ভি নট আদি বেগে গতিশীল। একটি বস্তুর ভর দেয়া আছে m, বস্তুটি ভি নট আদি বেগে গতিশীল আছে। এখন বস্তুটার উপর যদি আমি বল প্রয়োগ করি, মনে করলাম একটা বস্তু, এই বিন্দুতে একটা বস্তু আছে, বস্তুটি m ভরের একটি বস্তু, বস্তুটি এখানে যে বস্তুর অবস্থান, এখানে বস্তুর বেগ হলো ভি নট আদি বেগ। এখন বস্তুটার উপর যদি বল প্রয়োগ করি, এটা যদি বল প্রয়োগ করি, বলটা যদি f ধরলাম আমি, এখানে শেষ বেগ বস্তুটা ধরলাম আমরা v, অর্থাৎ m ভরের একটি বস্তু এই বিন্দুতে ভি নট আদি বেগে গতিশীল অবস্থায় আছে। বস্তুটার উপর আমি যদি বল প্রয়োগ করি, বলটা ধরলাম f বল প্রয়োগ করার কারণে বস্তুটি ভি বিন্দুতে বস্তুটির শেষ বেগ প্রাপ্ত হলো v। তাহলে বস্তুর পূর্বে গতিশক্তি, এই বিন্দুতে বস্তুর গতিশক্তি কি হবে, হাফ m v নট স্কয়ার, আর এই বি বিন্দুতে বস্তুর গতিশক্তি হবে হাফ m v স্কয়ার। আর আমরা কাজ জানি কি, কাজ মানে হলো গতিশক্তি পরিবর্তন, অর্থাৎ শেষ গতিশক্তি যেটা ছিল হাফ m v স্কয়ার, এবং পূর্বের
বস্তুর v0 আদি বেগে যখন ছিল, v0 বেগে যখন ছিল, তখন বস্তুর যে গতিশক্তি হাফ m v0 স্কয়ার, এই দুটো বেগের পার্থক্য, গতিশক্তির পার্থক্যটা হবে কাজ, অর্থাৎ কাজ সমান আমরা তাইলে পাই হাফ m v স্কয়ার মাইনাস হাফ m v0 স্কয়ার। এন্ড গতির সমীকরণ থেকে আমরা জানি v স্কয়ার সমান v0 স্কয়ার প্লাস 2as, অর্থাৎ এই এখানে a কে আমরা ত্বরণ ধরলাম, s কে আমরা সরণ ধরলাম। এটা আমরা গতির বেগের গতির এরা ইতিগুলো গতির যে অধ্যায়টা আমি তোমাদেরকে পড়িয়েছি সেখানে আমরা এই সূত্র আলোচনা করেছিলাম। তাহলে এই সূত্র থেকে আমরা জানি v স্কয়ার সমান শেষ বেগের বর্গ সমান হলো আদি বেগের বর্গ, এবং সরণ এবং ত্বরণকে দ্বিগুণ করলে তার সমষ্টি এটা হলো, এটা ইতিপূর্বে তোমাদের আলোচনা করছি। তাহলে আমরা পাইলাম v স্কয়ার সমান v0 স্কয়ার প্লাস 2as। আমরা এখানে যদি উভয় পাশে হাফ m দিয়ে গুণ করি তাহলে আর কি দাঁড়ায়, উভয় পাশে হাফ m দ্বারা গুণ করে পাই আমরা, কারণ হাফ m v স্কয়ার হাফ m v0 স্কয়ার হাফ m 2as। হ্যাঁ, আমরা এখন এইmas যে পেলাম, আমরা এই ক্যালকুলেশন করে যে mas পেলাম, f সমান m আমরা জানি। তাহলে mas সমান কি, এই m এর পরিবর্তে আমরা f বসাই, s তো থাকলে, তাহলে fs টা কি, বল গুণন সরণ মানে কাজ, অর্থাৎ ডাব্লিউ। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে কাজ সমান আমরা পেতে পারি গতিশক্তির যে আদি শেষ গতিশক্তি এবং আদি গতিশক্তির পার্থক্যই হলো ওই বস্তুটির কাজ, বস্তুটির মোট কাজ তাহলে গতিশক্তির পরিবর্তনের সমান। আমরা এখন ধ্রুব বল কর্তৃক কৃত কাজের নিয়ে আলোচনা করতেছি। আমরা যদি পৃথিবীর সাপেক্ষে যদি কোনো একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে সামান্য কিছু উপরে উঠাই বা ভূপৃষ্ঠ থেকে সামান্য কিছু নিচে পতন করি বা নিচে নামাই, তাহলে এই ক্ষেত্রে আমরা পৃথিবীর আকারের তুলনায়, আয়তনের তুলনায় এটা খুবই সামান্য হবে উচ্চতাটা, সে কারণে এই বলটাকে আমরা ধ্রুব বল ধরতে পারি। অর্থাৎ আমরা f সমান mg, f সমান কি mg, জি যেহেতু এখানে ধ্রুবক, যেহেতু পৃথিবীর তুলনায় যে বস্তুটিকে আমরা উপরে উঠাই কিংবা সামান্য কিছু নিচে নামাই, এটা যেহেতু খুব একটা জি এর উপর প্রভাব খাটাবে না, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির উপর খুব পরিবর্তন হবে না, সেই জন্য আমরা এখানে জি কে ধ্রুবক ধরতে পারি এবং সেক্ষেত্রে বলটাকে আমরা ধ্রুব ধরতে পারি। আবার যদি আমি বা কোনো বস্তু বা কোনো ব্যক্তি বা কোনো যন্ত্র যদি নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্টভাবেই বল প্রয়োগ করে, সে বলটাকে আমরা নির্দিষ্ট দিকে নির্দিষ্ট মানে যদি বল প্রয়োগ করে, সে বলটাকে আমরা ধ্রুব বল বলতে ধরতে পারি। তাহলে এই ধ্রুব বল আমরা দুইভাবে ধরতে পারি, একটা যদি ব্যক্তি বা যন্ত্র বা কোনো বস্তু কর্তৃক নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট মান এবং নির্দিষ্ট দিক যদি থাকে, দিক যদি নির্দিষ্ট থাকে তাহলে ওটাকে ধ্রুব বল হবে। আর অভিকর্ষের ক্ষেত্রে খুব সামান্য উচ্চতায় যদি আমরা বস্তুটিকে উপরে উঠাই কিংবা নিচে নামাই, তাহলে এই বলটাকে আমরা ধ্রুব বল ধরতে পারবো। এখন ধ্রুব বল আমরা এখন এই বল তিনটা ভাগে ভাগ করে, ধনাত্মক কাজ, এই ধ্রুব বল দ্বারা ধনাত্মক কাজ হতে পারে, শূন্য কাজের পরিমাণ শূন্য কাজ হতে পারে এবং ঋণাত্মক কাজ। ধনাত্মক কাজ কিরকম, বস্তুটি যদি আমরা বল এই বিন্দুতে আমরা বল প্রয়োগ করলাম এবং তাহলে বস্তুটির সরণ কি হলো, আমরা যদি সরণ এই এক্স অক্ষ বরাবর হলো, এক্স অক্ষ বরাবর সরণ যদি হয় এবং থিটার মান এক্ষেত্রে কত হলো, বস্তুর আমি যেদিকে বল প্রয়োগ করলাম বস্তুটা সেই দিকে যাচ্ছে, অর্থাৎ বস্তুর এক্ষেত্রে থিটার মান 0 আসতেছে। যদি থিটার মান 0 হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি পাই, আমরা ডাব্লু সমান এফএস কস থিটা জানি, এফএস কস থিটা, তাহলে থিটার মান 0 ডিগ্রি যদি বসাই তাহলে ডাব্লুর মান আমরা এফএস পাচ্ছি, অর্থাৎ বস্তুর মান ধনাত্মক, বস্তুর যে কাজটি হচ্ছে সেটি ধনাত্মক কাজ আমরা পাচ্ছি। আবার যদি এ বিন্দুতে বস্তুটিতে আমরা বল প্রয়োগ করলাম এদিকে, হ্যাঁ বল প্রয়োগ করলাম এক্স অক্ষ বরাবর, এটা বল প্রয়োগ করলাম এক্স অক্ষ বরাবর, কিন্তু বস্তুর সরণ হলো এই বিন্দু 90 ডিগ্রি বরাবর, অর্থাৎ থিটার মান আমরা যদি 90 ডিগ্রি পেয়ে, থিটার মান আমরা 90 ডিগ্রি পাই, তাহলে কি পাই আমরা, ডাব্লু সমান এফএস কস থিটা, এফএস কস 90 ডিগ্রি, কস 90 মান 0, অর্থাৎ কাজের পরিমাণ তাহলে এক্ষেত্রে আমরা শূন্য পাবো, কাজের পরিমাণ শূন্য পাবো। আবার ঋণাত্মক কাজ কিভাবে আসতেছে, বস্তুটি এই বিন্দুতে আছে, আমি এক্স অক্ষ বরাবর বস্তুটিকে বল প্রয়োগ করলাম, এই বল প্রয়োগ করলাম, কিন্তু বস্তুটির সরণ ঠিক এদিকে না হয় ঠিক তার বিপরীত দিকে আসে, অর্থাৎ আমি এক্স অক্ষ বরাবরে এক্স অক্ষ ধনাত্মক বরাবর বল প্রয়োগ করতেছি, কিন্তু বস্তুটি ঠিক তার বিপরীত দিকে এক্স অক্ষের ঋণাত্মক বাম দিকে উল্টা পাশে আসতেছে, তাহলে থিটার মান কত হলো 180 ডিগ্রি, অর্থাৎ ডাব্লু সমান এফএস কস থিটা, কস থিটার মান আমরা যদি থিটার মান যে 180 ডিগ্রি ধরি, তাহলে ডাব্লুর মান মানে কাজের মান আসতেছে ঋণাত্মক, অর্থাৎ এক্ষেত্রে আমরা ঋণাত্মক কাজ পেতে পারি। তো ধন্যবাদ সবাইকে। আজকে তোমাদেরকে আর এই পর্যন্ত আলোচনা করলাম, বাসায় ঠিকমতো লেখাপড়া করবা এবং আমাদের অনলাইন ক্লাসগুলো ঠিকমতো ফলো করবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।